আমরা ইতিমধ্যেই অনেকগুলা ভিডিও নিয়ে কাজ করেছি, অনেকগুলা ভিডিওতে শেয়ার নিয়ে কথা বলেছি এবং সবগুলোই বেসিক নিয়ে। কারণ ফান্ডামেন্টালস না জেনে শেয়ার বিনিয়োগে আসা একদম উচিত নয়। কেউ আপনাকে বড়লোক বানিয়ে দিবে, কারো কথায় শেয়ার কিনে আপনি বড়লোক হয়ে যাবেন। টিভি স্ক্রিনের দিকে তাকানোর মতো করে তাকিয়ে আপনি এটা কিনলেন, ওটা বেচলেন, বড়লোক হয়ে যাবেন। এই ধারণাগুলা থেকে বের হতে হবে। অলরেডি বাজার আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছে যে অন্ধকারে ঢিল ছুঁড়ে আর কাজ হবে না। কাজেই আমরা যে ভিডিওগুলো ফান্ডামেন্টালস নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, এগুলো একটু দেখবেন। আর আজকের ভিডিওতে আমরা বলছি কিভাবে আপনি আপনার পোর্টফোলিও সাজাবেন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি আপনি ভ্যালু ইনভেস্টর হতে চান। একদম সহজভাবে বলছি, আসলে জীবনও জটিল নয়, শেয়ার বিনিয়োগও জটিল নয়। আসলে কোনো কিছুই জটিল নয় যদি আমরা বুঝে শুনে করি। যদি আমরা যে জায়গায় যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিয়ে করি। কাজেই আসুন আমরা আজকে জানি কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও সাজাবো। প্রথম কথা হলো, আপনাকে সুপার রিচ কোম্পানি দিয়েই পোর্টফোলিও সাজাতে হবে। আমরা যদি ওয়ারেন বাফেটের পোর্টফোলিও, যেটা ২০২২ সালের একটা পোর্টফোলিও পাওয়া গেছে গুগলে, সেটার দিকে তাকাই, ওনার মিক্সচারটা, ওনার পোর্টফোলিওটা কেমন ছিল? ওনার পোর্টফোলিওটা ছিল এরকম যে একটা বড় শেয়ার, বড় অঙ্কের বা বড় পার্সেন্টেজের শেয়ার ছিল অ্যাপলের, তারপর ছিল সিটিএনএ ব্যাংকের, আমেক্স ব্যাংকের, আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের, ছিল এখানে শেভরনের শেয়ার, ছিল কোকা-কোলার শেয়ার। এবং ওগুলো যে উনি একদিনের ২ দিনের চিন্তা করে কিনেছেন তা না। তিনি বলেছেন সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস। এবং আমরা যখন দেখলাম যে আচ্ছা, আমি তো ওই শেয়ারগুলা কিনতে পারি না, তাহলে বাংলাদেশের মার্কেটে যে শেয়ারগুলো আছে এইগুলা দিয়ে কি এরকম পোর্টফোলিও করা যেতে পারে? এর জবাব খুঁজতে গিয়ে আমরা ১৫-২০টা ভালো কোম্পানির ডাটা নিলাম বিগত বছরের, ২০-২৫ বছর যেগুলা যেরকম অ্যাভেলেবল আছে। এবং নিয়ে দেখলাম কি জানেন? আশ্চর্যের কাণ্ড। দেখলাম যেটা সবচেয়ে কম হয়েছে ২৫ বছরে, সেটা প্রায় ৬৫ গুণ হয়েছে। আর ওই গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো যে শেয়ারগুলা হয়েছে, ভালো বিনিয়োগ থেকে রিটার্ন আসছে, সেটা প্রায় ১২৫ গুণ বিনিয়োগ ভ্যালু হয়েছে। কাজেই ভ্যালু ইনভেস্টিং শুধু আমেরিকার মার্কেট নিয়েই হবে না, বাংলাদেশের মার্কেটেরও ভালো কোম্পানি নিয়ে করা যেতে পারে এবং নিশ্চিন্তে করা যেতে পারে। তাহলে কিভাবে সাজাবো? অনেকেই বলেন এটা যে, আমি তো শেয়ার অত কিছু বুঝি না, তাহলে কিভাবে সাজাবো? এখন একটা জিনিস কি, আপনাকে আগে চেষ্টা করতে হবে বুঝার। না বুঝে বিনিয়োগ করার দরকার নাই। আচ্ছা, এত বুঝে কেনই বা বিনিয়োগ করব? আসলে কি, এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইটস নট এন অপশন, ইটস এ নেসেসিটি, ইটস এ মাস্ট। কাজে আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে ধারণা নিতে হবে, কারণ আমি সচ্ছলতা নিয়ে বাঁচতে চাই। আমি এই ওয়ার্ল্ডে অর্থনৈতিকভাবে সচ্ছলতা নিয়ে বাঁচতে চাই। আর তার জন্য আমাকে এটা জানতেই হবে। আমরা যেমন গতানুগতিক চিন্তা থেকে অনেক বাড়ি, অনেক গাড়ির স্বপ্ন দেখি, আধুনিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এগুলার একটার কথাও বলে না। আধুনিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলে আপনার ক্যাশ জেনারেটিং ক্যাপাসিটি কি আছে, আপনার প্যাসিভ ইনকাম কি আছে। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, শেয়ার সবচেয়ে ভালো বিনিয়োগ মাধ্যম। এবং আমরা অনেক ভিডিওতে এই প্যাসিভ ইনকাম নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেই দিকে না গেলাম। আমরা আজকে কথা বলছি পোর্টফোলিও কিভাবে সাজাবো। প্রথম আপনি ৩ টা সেক্টর নিয়ে চিন্তা করেন, ৪ টা সেক্টর নিয়ে চিন্তা করেন যে আমি এই ৪ টা সেক্টরে কাজ করব, সেক্টর নিয়ে কাজ করব। এই ৪ টা সেক্টর নিয়ে আমার পোর্টফোলিও সাজাবো। তার মধ্যে কি হতে পারে? ব্যাংক সেক্টর হতে পারে। যে দেশ থাকলে, অর্থনীতি থাকলে ব্যাংক থাকতে হবে। হ্যাঁ, ব্যাংক নিয়ে অনেক ঝামেলা চলছে এখন মার্কেটে।
অনেকগুলা ব্যাংক ডিলিস্ট হয়েছে, মার্জ হয়েছে, এই কারণে বাজার থেকে লিস্টিংটা তুলে নেওয়া হয়েছে। এই উদাহরণ দিলে হবে না। কারণ এই ব্যাংকগুলা নিয়ে খারাপ আ অবস্থা যে হচ্ছে ব্যাংকগুলার, এইগুলা অনেকদিন দিনই লেখালেখি হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, টিভিতে, সব জায়গায়। কাজেই একটা জিনিস আমরা নিশ্চিন্তে ভাবতে পারি যে দেশ থাকলে, পুঁজিবাজার থাকলে, অর্থনীতি থাকলে ব্যাংক থাকতে হবে। হ্যাঁ? আমাদের এই ছোট দেশের জন্য ৫৭টা ব্যাংক, 57 ব্যাংকস। এটা অনেক বড় নাম্বার। এই ছোট দেশে এতগুলা ব্যাংক দরকার নেই। কি উদ্দেশ্যে করা হয়েছে? কেন করা হয়েছে? কিভাবে ব্যাংকগুলা খারাপ হলো? টুকটাক আমরা সকলেই জানি। কিন্তু এই কথাটা তো সত্য যে দেশ থাকলে ব্যাংক লাগবে এবং যদি ৫৭টা ব্যাংক থেকে নিচের দিক থেকে মনে করেন ২০টা বা ২৫টা ব্যাংকেরও খারাপ অবস্থা হয়, প্রথম দিকে ১০-১২টা ব্যাংক, ১৫টা ব্যাংক কিন্তু থাকবেই। কাজেই সেই জায়গাটা চিন্তা করে আমরা ব্যাংক সেক্টরে ৩ থেকে ৪টা ব্যাংক নিলাম, যারা সেই স্বাধীনতার পর থেকেই অথবা সৃষ্টির পর থেকেই তাদের সূচনা লগ্নের পর থেকেই ভালো করছে, স্বচ্ছতার সাথে ব্যাংকিং করছে, সার্ভিস ভালো দিচ্ছে, মানুষের স্যাটিসফ্যাকশন আছে ব্যাংকগুলা নিয়ে। আরেকটা জিনিস, আপনি তো ব্যাংকে এফডিআর করতে চান, সঞ্চয়পত্র করতে চান। তাহলে এফডিআর সঞ্চয়পত্র যেভাবে ৫ বছর ১০ বছরের জন্য করেন, সেইভাবে চিন্তা করে এই ব্যাংকগুলা নিয়ে যখন চিন্তা করবেন, আপনি যে ব্যাংকের উপর আস্থা আছে সেই ব্যাংকেই তো ডিপিএস করেন, এফডিআর করেন। এখানে আরেকটু ভালো করে চিন্তা করেই করেন। ওই ৫ বছর ১০ বছর ধরে মাসে ডিপিএস এর মতো কিনে যান। এখানে একটা সুবিধা আছে কিন্তু। যখন আপনি ডিপিএস করলেন, হঠাৎ করে মনে হলো না ব্যাংকটা আগের মতো ভালো করছে না, আপনি ভাঙতে চান, দেখবেন অনেক টাকা লসে পড়ে যাবেন। কিন্তু যখন আপনি শেয়ার কিনলেন মাসে, মাসে ২ বছর পরে দেখলেন না এই ব্যাংকটা ভালো করছে না, আপনি কিন্তু ইমিডিয়েটলি ওই ব্যাংকটা থেকে সুইচ করে অন্য ভালো ব্যাংকে চলে যেতে পারেন, আপনার শেয়ারগুলা কিনে ফেলতে পারেন। কাজেই এটা গেল একটা সেক্টর, ব্যাংকিং সেক্টর। স্টিল সেক্টরও বাংলাদেশ ভালো করছে, উন্নয়নশীল দেশ এবং আগামীতে স্টিল সেক্টর যত ডেভেলপমেন্ট হবে তত স্টিলের ডিমান্ড বাড়বে। হ্যাঁ, বর্তমানে স্টিলের বাজার খারাপ, কারণ উন্নয়ন কর্মকাণ্ড একটু স্লো হয়ে গেছে রাজনৈতিক কারণে, অন্যান্য কারণে সামগ্রিকভাবে। বাট এই দিন থাকবে না। দেশের যত উন্নয়ন হবে, রাস্তাঘাট যত বাড়বে, যত গাড়ি-ঘোড়া বাড়বে, তত স্টিলের ডিমান্ড বাড়বে। যত জমিজমা বিক্রি হবে, মানুষ ঘরবাড়ি বানাবে। এখন আর ঘরবাড়িতে মানুষ খড়কুটা দিয়ে বানাবে না, কাজেই বানাবে ব্রিক দিয়ে এবং স্টিল দিয়ে। কাজে স্টিলের ডিমান্ড বাড়বে। কাজে স্টিল সেক্টরে যে কোম্পানিটা শুরু থেকে ভালো করছে, সেইগুলা নিয়ে আপনার পোর্টফোলিও সাজাতে পারেন। আমি বলতে পারি ব্যাংকের বর্তমানে রেশিও এবং স্বচ্ছতার দিকে মোটামুটি ভালো আছে, এরকম ব্যাংকগুলো আছে। যেমন আমার পছন্দের, এটা কোনো পরামর্শ নয় যে এগুলা কিনবেন আপনি। আপনি আপনার পছন্দ অনুসারে কিনবেন। আমি প্রেফার করি প্রথমে ব্র্যাক ব্যাংকে। আমার মেয়ের জন্য আমি প্রতি মাসে কিছু ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনি। ডিপিএস এর মতো কিনি, দাম বাড়লেও কিনি, কমলেও কিনি, তবে খুব বেশি হলে কিনি, কেনা বন্ধ করে দেই। তারপর আমার চয়েস লিস্টে আছে পূবালী ব্যাংক, আছে সিটি ব্যাংক, আছে প্রাইম ব্যাংক, আছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকটা আমি ব্যবসা অত ভালো রেশিও নয় বা অত ভালো ইপিএস না। বা ট্রাস্ট ব্যাংকটা আমি একটা আস্থার জায়গা পাই। একদম সিম্পল লজিক দিয়ে আমি শেয়ারগুলো চিন্তা করি। সেটা হলো দেশ থাকলে আর্মি থাকবে, আর্মি থাকলে আর্মিদের ব্যাংক থাকবে। কাজেই এই সেন্স করে আমি আমার ছেলের জন্য প্রতি মাসে কিছু ট্রাস্ট ব্যাংকের শেয়ার কিনি ডিপিএস এর মতো। আমি আসলে এভাবেই চিন্তা করি যে আমি যদি ওই প্রোডাক্ট কিনতে পারি, ডিপিএস, এফডিআর এগুলো তো হলো ওই ব্যাংকের প্রোডাক্ট। তাহলে আমি যদি প্রোডাক্ট কিনতে পারি, তাইলে আমি কেন মালিকানা কিনতে দ্বিধা করব? হ্যাঁ, এখানে একটু দাম ওঠানামা হয়। হ্যাঁ, ৫ বছরে যে ডিভিডেন্ড পাবো, এই দাম ওঠানামার পরেও যদি আমি একটু ন্যায্য দামে কিনতে পারি, তাইলে কিন্তু এই দাম ওঠানামার পরও আমি হিসাব করে দেখেছি, ডাটা নিয়ে দেখেছি যে এফডিআর সঞ্চয়পত্রে যে কোনো অংশে কম আসে না। তবে এখানে যেটা আমি প্র্যাকটিক্যালি দেখলাম
যে মানুষজন আসে শুরু করে কথা শুনে, বাট যখন একটু দাম পড়ে যায় তখন হতাশ হয়ে যায়, আর কিনতে চান না। বাট এইটা না। আপনি ৫ বছর ১০ বছর করে যান, নিয়মিত কিনে যান, দাম পড়লে আরো বেশি করে কিনে যান। দেখবেন আপনার রিটার্ন কোনো অংশেই সঞ্চয়পত্র এফডিআর এর চেয়ে কম নয়। তাহলে আমরা ২ টা সেক্টর থেকে স্টিল সেক্টরে আমরা বলতে পারি বিএসআরএম শুরু থেকে আছে, ডিভিডেন্ড yield অত ভালো নয়। বাট তার ব্যবসা চমৎকার এবং কর্পোরেট ম্যানেজমেন্ট খুব ভালো। তাইলে আমরা কিনতে পারি। এখন যেটা ডিভিডেন্ড yield, অনেকেই বলেন ডিভিডেন্ড yield তো কম। হ্যাঁ, ডিভিডেন্ড yield কিন্তু একটা অংশ মাত্র রিটার্নের। এবং আপনি যদি শুধু বাংলাদেশের মার্কেট নয়, বিশ্বের বিভিন্ন মার্কেটের ভালো কোম্পানিগুলোর ডাটা নেন, দেখবেন ডিভিডেন্ড yield দিয়ে তারা যারা ভ্যালু ইনভেস্টর, যারা সঠিক বিনিয়োগ করে, তারা ডিভিডেন্ড yield বিবেচনা করেন না। তারা বিবেচনা করেন বিজনেস, তাদের বিজনেস গ্রোথ আছে। হয়তো বাজারের সাথে তাল মিলিয়ে এটা সবসময় বাড়বে না, কিন্তু যখন বাড়বে আপনাকে বেশ ভালো দিবে। কাজেই স্টিল সেক্টরে বিএসআরএম আমাদের একদম পায়োনিয়ার বলা যায়। যে কোনো নতুন কিছু আসলে রড নিয়ে একটা থাকে, তাদের একটা অবদান থাকে। তারপর আসেন ফার্মাসিউটিক্যাল সেক্টর, যে নামগুলো আপনাকে, যে ঔষধগুলো আপনাকে টানে, সেইগুলাতে বিনিয়োগ করেন। এ তো ভাবার কিছু নাই। আপনি স্কয়ারের ঔষধ খান, তাইলে স্কয়ার কিনে যান। কারণ এক পাতা সেকলো যদি খান, আর আপনার কাছে যদি ৫০০ শেয়ার থাকে, তাইলে ১ পয়সা আপনার। এইরকম সিম্পল লজিক নিয়ে কাজ করেন। দেখেন এই বছর স্কয়ার ফার্মা কি দিয়েছে? ১২০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দ্যাট মিনস প্রতি শেয়ারে ৳১২। ৳১২ দিয়েছে, কিন্তু আর্নিং কত? আর্নিং ছিল ৳২৭। তাহলে ৳২৭ মধ্যে ৳১২ ডিভিডেন্ড দিয়েছে, বাকি ৳১৫ তার রিইনভেস্ট হচ্ছে। কাজেই বিনিয়োগকারী হিসাবে আপনি ব্যবসার ওই পুরো ব্যবসার মালিকানা হিসেবে নিজেকে চিন্তা করেন, মালিক হিসেবে চিন্তা করেন, তাহলে ওই ৳২৭ আপনার জন্য। কাজেই এখানে শুধু ডিভিডেন্ড হিসাব নয়, ফার্মাতে আরও আছে। ব্যাকস ফার্মাও তার শুরু থেকে ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, তার বিজনেস ভালো আছে। দেখতে পারেন এইটাকে। বারবার বলছি, চয়েস লিস্টটা হবে আপনার। আমরা শুধু কিছু ভালো নাম উল্লেখ করছি, এগুলো আমার কিছু নয়। ডিএসই 30 দেখলে দেখবেন এই নামগুলোই আছে। কাজেই এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনি স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনাটা, এক্মি, এই শেয়ারগুলো কিনতে থাকেন। হ্যাঁ, এখন রেনাটা নিয়ে অনেকেরই একটু ডাউন হয়ে যাওয়ায় অনেকেরই একটু খারাপ পজিশনে আছেন। আসলে যারা দীর্ঘমেয়াদে রেখেছিলেন রেনাটা, যেমন আমার একজন পরিচিতই আছেন। উনার মাত্র ৳২৭ করে এখন তার এভারেজ কস্টিং আছে রেনাটার। বলেন উনার তো সেই ৳৪০০ দামও অনেক গুণ হয়ে গেছে। হ্যাঁ, উনি বলতে পারেন যে পোর্টফোলিও ভ্যালু কমে গেছে। বাট উনি লসে নাই। এই যে দীর্ঘমেয়াদে ভালো কোম্পানি লসে থাকবে না। তবে অবশ্যই পি রেশিওটা হিসাবে নিবেন। আর এখন যে বাজার সিচুয়েশন, আসলে তো আমরা তো দেখছি যে আ ইতিহাসে সর্বনিম্ন লেভেলেই অনেকগুলা শেয়ারের দাম আছে। যে এখন কেনার সময়, এখনের হিসাব যে এফডিআর রাখলে ভালো হতো, সঞ্চয়পত্র রাখলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। এরকমভাবে আমরা যদি বুঝতাম যে বাজার পড়বে, তাহলে তো সঞ্চয়পত্র এফডিআরই করতাম। যেহেতু বিনিয়োগ করেছি, আরেকটু ধৈর্য ধরতে হবে। বাজার ঘুরলে হিসাবটা মিলবে, এর আগে মিলবে না। এখন কবে ঘুরবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। সেটা টোটাল ইকোনমিক সিনারিও পাল্টাতে হবে, রাজনৈতিক সিনারিও পাল্টাতে হবে। কবির সেই কথা, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কাজেই সূর্যোদয় হবেই, অন্ধকার চিরদিন থাকে না। সেটা আমেরিকার মার্কেটও হয়েছে। একদম ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল মার্কেট। তারপর সিঙ্গাপুরেও হয়েছে ১০, ইন্ডিয়াতেও হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, পাকিস্তানে হয়েছে। তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরাও আবার ঘুরে দাঁড়াবো, এই আশা নিশ্চিত করতে পারি। কারণ চিরদিন খারাপ বাজার থাকবে না। এরপর আসেন ফার্মাসিউটিক্যাল সেক্টর গেল, আমরা ৩ টা সেক্টর পেয়ে গেলাম। বিবিধতে আপনি একটু মাল্টিন্যাশনাল গুলা চিন্তা করতে পারেন, ভালো ব্যবসা যারা করছে। কারণ আমার আপনার কয়টা শেয়ার আছে? মেইন স্পন্সররা যদি ভালো শেয়ার হোল্ড করেন,
ইনস্টিটিউশন যদি ভালো শেয়ার হোল্ড করে, ফরেইনাররা যদি ভালো শেয়ার হোল্ড করে কোনো কোম্পানির, আমরা নিশ্চিন্তে ওইটার উপর ডিসিশন নিতে পারি। কারণ ওইগুলো আমাদের কমফোর্ট জোন। যে হ্যাঁ, একটা শেয়ারের 40-60% আছে স্পন্সরদের কাছে, 70% আছে স্পন্সরদের কাছে। কাজেই এই শেয়ারটা ভালো হবে আশা করা যায়। তারপর কর্পোরেট ম্যানেজমেন্ট স্টাইল যদি ভালো থাকে, এখন বলতে পারেন ম্যানেজমেন্ট আমরা বুঝবো কিভাবে? আপনি কি প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে ম্যানেজমেন্ট খুঁজবেন? না, তা নয়। আপনি কোম্পানির সুনাম দেখেই ম্যানেজমেন্ট বুঝবেন। কারণ একটা সুনাম সম্পন্ন কোম্পানি, একটা প্রফিটেবল কোম্পানি, একটা গ্রোথ সম্পন্ন কোম্পানি, ম্যানেজমেন্ট ভালো বলেই এই জিনিসগুলা করতে পেরেছে। কাজেই আর যদি ম্যানেজমেন্ট ভালো না হয়, ওই ইপিএস, ওই এনএভি, ওই পি কাজে লাগবে না। কারণ এগুলা যে এদিক সেদিক করা যায় আমরা সবাই জানি। কাজে এইভাবে আজকে আমরা পোর্টফোলিও সাজাবো ১০ থেকে ১২টা কোম্পানি এবং ২ থেকে ৩টা বা ৪টা সেক্টরের। সাজিয়ে প্রত্যেকটা সেক্টরে ভালো যারা আছে তাদের শেয়ার দিয়ে আমাদের পোর্টফোলিও সাজাবো। দীর্ঘমেয়াদে সাজাবো। আধুনিক জমিদারির ফর্ম হলো শেয়ারে বিনিয়োগ। আপনি চিন্তা করেন, ২০ বছরে চিন্তা করেন। কারণ আপনার টাকা সারা জীবনই লাগবে। আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, রিটায়ারমেন্ট প্ল্যান। আমরা মনে করি রিটায়ারমেন্ট আছে দেখা যাবে কেমন হবে, উপরওয়ালা চালাবে। হ্যাঁ, উপরওয়ালা তো চালাচ্ছেই। উনার ইচ্ছে ছাড়া তো একটা পাতাও নড়ে না। কিন্তু উনি তো প্রতি মুহূর্তে এসে আমাকে রাস্তা দেখিয়ে দিবেন না। আবার ইনডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছেন, আমাদের একটা বিশাল ব্রেইন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেজন্য আমরা আশরাফুল মাখলুকাত। কাজেই সেই বুদ্ধিটা খাটিয়ে আমরা ভবিষ্যৎগুলাকে একটু পরিকল্পিতভাবে সাজাবো। যাতে আমার প্যাসিভ ইনকাম বাড়ে। প্রতিদিন বাড়ানো যায়। আজকে আমি একটা শেয়ার কিনলাম। সেই শেয়ারটা যদি 20% মিনিমাম ডিভিডেন্ড দেয়, তাহলে আগামী যতদিন আমি এই শেয়ারটা হোল্ড করব, আমার ইয়ারলি ইনকাম ৳২ বেড়ে গেল, আমার প্যাসিভ ইনকাম ৳২ বেড়ে গেল। এরকম যদি আমরা ২০ বছরের জন্য টার্গেট নিয়ে ৫ লাখ শেয়ার কেনার চিন্তা করি এবং আমার আয় যা আছে, টোটাল আয়ের 20% টাকা দিয়ে শেয়ার বিনিয়োগ করতে থাকি। আমরা ২০ বছরে ৫ লাখ শেয়ার কিনবো বা ৪ লাখ শেয়ার কিনবো বা ৩ লাখ শেয়ার কিনবো, এরকম টার্গেট নেই। একসময় দেখা যাবে আমার শেয়ারগুলা ৫ গুণ ৭ গুণ হয়েছে। কারণ যেহেতু আমাদের গ্রোয়িং ইকোনমি, কোম্পানিগুলা বড় হবেই। আর কোম্পানি বড় হলে বোনাস শেয়ার দিবে, রাইট শেয়ার দিবে। কাজেই এইভাবে আমার শেয়ার যদি বেড়ে ১০ থেকে ১৫ লাখ শেয়ার হয়, তাইলে আমার মোটামুটি বছরে ৩০ লাখ টাকা ডিভিডেন্ড আসবে। ১ কোটি টাকা আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন। আমরা ২টা কম্পারেটিভ স্টাডি করি। আমি বাড়ি করলাম, আমার ২৫,০০০ টাকা বাড়ি ভাড়া বাঁচবে। আমি শেয়ারে বিনিয়োগ করলাম, আমি ৪ লাখ শেয়ার পাবো। বিগত হিস্ট্রি নিয়ে দেখা গেছে, সিটি ব্যাংক যদি কেউ ৪ লাখ শেয়ার কিনে রাখে, ১৫ বছর পরে মোটামুটি তার ২০-২৫ লাখ শেয়ার হবে। ২৫ লাখ শেয়ার হলে বছরে ৫০ লাখ টাকা ডিভিডেন্ড আসবে। মানে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা। মাসে ২ লাখ টাকাও যদি রিটার্ন আসে, দ্যাটস এনাফ। কাজেই বিনিয়োগ হবে লং টার্ম। ওই যে কম্পাউন্ড ইফেক্ট অফ বিজনেস, এই জন্য বিনিয়োগটা এত লাভজনক হয়। আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করছি মানে ওই কোম্পানির যতগুলো লোক মাঠে কাজ করছে সবার আয়ের একটা অংশ আমি পাচ্ছি। এভাবে সিম্পল ভাবে চিন্তা করে আসুন ভালো শেয়ারে বিনিয়োগ করি। হ্যাঁ, আপনারা একটা কথা আমাকে প্রায়ই বলেন যে আপনি তো সব ভালো ভালো শেয়ারের ডাটা নিয়ে কথা বলেন। হ্যাঁ, কষ্টের পয়সা দিয়ে খারাপ শেয়ার কিনবো কেন? আমি তো বাজারে গেলে পচা মাছ কিনি না। আমি তো বাজারে গেলে কম দামি কাপড় বেশি দাম দিয়ে কিনি না। কাজেই ওই যুক্তিটাই থাকবে, ভালো শেয়ারই কিনবো। কারো কথায় প্ররোচিত হয়ে অতি লোভে তাঁতি নষ্ট হব না।